আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে ভেক্টর অপারেটর কি। কারণ ভেক্টর অপারেটরটা যদি আমরা না শিখি তাহলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই যে তিনটা আমাদের টপিক, এই তিনটা টপিক সম্পর্কে কিন্তু আমরা ভালো মতো বুঝতে পারবো না। তাহলে চলুন শুরু করে দিই। আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেক্টর অপারেটর। তো ভেক্টর অপারেটরটা আসলে কি, খেয়াল করুন, এখানে তার সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা একটু দেখি। ভেক্টর অপারেটর ডেলকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? আমরা বললাম যে ভেক্টর অপারেটরকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা ডেল অপারেটর। ডেল অপারেটরের উপরে অনেক সময় ভেক্টর চিহ্ন দেওয়া থাকে, আবার ভেক্টর চিহ্ন দেওয়া নাও থাকতে পারে। এতে কোনো সমস্যা নেই, কারণ এটা অলওয়েজ ভেক্টর মানে অপারেটরকেই নির্দেশ করবে। ওকে, তো এই নেবলা, এটাকে নেবলা নামেও কি করা হয়, ডাকা হয়। তো এইটার একটা ভ্যালু আছে, মান আছে। সেই মানটা কত? ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এইটা হচ্ছে ডেল বা নেবলার যে মান, সেই মানটা এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা। ঠিক আছে, এখন আমরা খেয়াল করি যে এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা, এটা কি কোনো ভেক্টর না। এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ ভেক্টর রাশিকে বা ভেক্টরের মানগুলোকে বা ফাংশনগুলোকে যে কি করে দেয়, ডিফারেন্সিয়েশন করতে পারে এবং তাদের রেট অফ চেঞ্জটা বের করে দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই অপারেটরটা। ঠিক আছে, তো খেয়াল করুন। তবে এটা সাধারণত ভেক্টরের সকল গুণাবলী প্রদর্শন করে। এটা ভেক্টরের সকল গুণাবলী প্রদর্শন করে, এটা ঠিক আছে, বাট ও নিজে কিন্তু কোনো ভেক্টর না। তাহলে বাস্তব ক্ষেত্রে তিনটি রাশি, যথা নতিমাত্রা অথবা এটাকে ইংরেজিতে বলা হয় গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে অপসারিতা বা ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল নির্ণয়ে এই যে ডেল বা নেবলা, এটার গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে, পালন করে। তাহলে অপারেটর নেবলাকে কি বলা হয়? ডেলকে বলা হয় নেবলা, এটা নেবলাও বলা হয়। আমরা যে কোনো একটা উচ্চারণ করলেই হবে। যাই হোক, এইটাই ছিল ভেক্টর অপারেটর কি। এটা হয়তো তেমন, আমার মনে হয় যে এটা নিয়ে আলোচনা করার তেমন কিছু নাই। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে সিম্পল একটা ব্যাপার। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে নেবলাকে নেবলা দ্বারা প্রকাশ করা এবং যার মানটাকে হচ্ছে এরকম। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখন এইটা যেহেতু ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা আমরা জানলাম, এইটার মাধ্যমে এবার আমরা গ্রেডিয়েন্টকে শিখব। তো দেখুন, গ্রেডিয়েন্ট হচ্ছে কি, আমরা একটা ফাংশন কল্পনা করি, যেমন ফাই এক্স ওয়াই জেড, এটা একটা ফাংশন, একটি ব্যবকলনযোগ্য স্কেলার ক্ষেত্র। তার মানে এই ফাংশনটা একটা স্কেলার ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করতেছে, যাকে কি করা যায়, ব্যবকলন করা যায়। তো এবং এই যে স্কেলার ক্ষেত্র ফাই এক্স ওয়াই জে, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কমা দিবেন আপনারা, হ্যাঁ, এখানে কমা হবে, এক্স কমা ওয়াই কমা জেড। এর উপর কি ওই ভেক্টরের কি হয়, ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলাকে প্রয়োগ করা হলে আমার যে একটা স্কেলার ক্ষেত্র ফাই এক্স ওয়াই জেড, যেটা কি ছিল, ব্যবকলনযোগ্য ছিল, তার উপরে যদি আমি কি করি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাবলাকে কি করি, প্রয়োগ করি, তাহলে কি পাওয়া যাবে, গ্রেডিয়েন্টটা পাওয়া যাবে। এইটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ এই যে ফাইটা, এই ফাইটাকে কি করে, এক্স কমা ওয়াই কমা জেড, এটার উপরে যদি আমি কি করি, ন্যাবলাকে অপারেট করি, তখন এটাই হচ্ছে কি, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি আর কি। তো দেখুন, আমরা একে কিভাবে প্রকাশ করা হয়, যেমন নেবলা ফাই অথবা গ্রেড ফাই। গ্রেড বলতে হচ্ছে গ্রেডিয়েন্ট, আর ফাই বলতে হচ্ছে যেই ব্যপকলনযোগ্য স্কেলার ক্ষেত্র তাকে। ওকে, এইটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এবং ফাই এর গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল ফাই। এবং এই ডেল ফাইকে কীভাবে মানে লেখা যায়, কারণ অলরেডি আমরা নেবলার সম্পর্কে জেনেছি যে নেবলা একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তার ভ্যালু আছে। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করতেছি, এইখানে বসালাম, আর তার সাথে যেহেতু ফাই একটা স্কেলার ক্ষেত্র ছিল, সেই স্কেলার ক্ষেত্রটাকে আমরা এখানে রাখলাম। এইটার ফলে বা কি দেখা যাচ্ছে যে এই ফাইটা এক্সের পার্শিয়াল ডেরিভেটিভের সাথে একবার আসবে, ওয়াইয়ের সাথে একবার আসবে এবং জেডের সাথে একবার বসে এই টোটালটা কি করবে, আসলে ভেক্টর হিসাবেই আমাদের সামনে উপস্থাপন করবে। এটাই হচ্ছে আমরা এক নং সমীকরণ দিলাম। তো দেখুন, বলতেছে যে কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি কি, ভেক্টর রাশি। তাহলে আমরা সেটাই বুঝলাম যে এটা আসলে কি করতেছে, আমাদেরকে ভেক্টর হিসাবেই ও প্রদর্শন করতেছে।
সুতরাং কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি কি ভেক্টর ক্ষেত্র। যেহেতু রাশিটা ভেক্টর রাশি, তাহলে ক্ষেত্রটা কি হবে, ভেক্টর ক্ষেত্রই হবে। এখন এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ব্যাপারটা। তো আপনাদেরকে একটু বলে রাখি, দেখুন এই গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স, এই তিনটা টপিক কিন্তু একটু মানে এগুলার তো থিওরিক্যাল বা তাত্ত্বিক আলোচনা হচ্ছে। আপনারা ওইভাবে যদি মজা না পান তাহলে আপনারা বোরিং ফিল করবেন না। এটার কারণ হচ্ছে এগুলো এইভাবেই সমাধানটা আপনাকে করতে হবে, অর্থাৎ এখানে পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম আসতেছে। তো ম্যাথমেটিক্যাল টার্ম আসলে তো ফিজিক্সের মজাটা পাওয়া যাবে না স্বাভাবিকভাবে। এই জন্য কিছু কিছু প্রশ্ন একটু বোরিং লাগবে, বাট ওইটা আপনাকে তো শিখতে হবে। যেমন এই যে তিনটা টপিক, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই তিনটা একটু শিখতে আপনাদের একটু বোরিং লাগতে পারে, আমি এই জন্য ফার্স্টের দিকে বলে নিলাম, কারণ এখানে সম্পূর্ণটাই ম্যাথমেটিক্যাল কথাবার্তা চলে আসবে। ওকে, তো এইবার গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য মানে পরীক্ষা আসতে পারে, বলতে পারে গ্রেডিয়েন্ট কি এবং এর ভৌত তাৎপর্য আলোচনা করো। যদি এরকম প্রশ্ন আসে তখন তো আমাদের সলভ করতে হবে। তাহলে কিভাবে সলভ করব, এইটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য গাণিতিক ব্যাখ্যাটা আমরা শুরু করব। ঠিক আছে, যেমন ধরা যাক পাশাপাশি দুটি সমবিভব তল, আমার একটা দুইটা সারফেস আমি কল্পনা করতেছি যাদের বিভবটা সমান। যেমন এই এ একটা তল এবং বি আরেকটা তল, এদের বিভব হচ্ছে প্রায় সিমিলার। ঠিক আছে, এরকম দুইটা সমবিভব তল বিবেচনা করি, মানে যারা একই তলে, দুইটা বিভব আছে যারা একই তলে কি করতেছে, অবস্থান করতেছে। তাহলে একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, এই দুইটা সমবিভব তল। যেমন যারা তল এ ও বি, যাদের বিভব যথাক্রমে কি, এ তলের বিভব হচ্ছে ভি এবং বি তলের বিভব হচ্ছে বি প্লাস ডিবি। হালকা পরিমাণ তার যদি চেঞ্জ থাকে, পরিবর্তন থাকে, অর্থাৎ এইখান থেকে সেইখানে উঠলো, হালকা পরিমাণ চেঞ্জটা আমি নিলাম বি থেকে বি প্লাস ডিবি, ক্ষুদ্র একটা বিভবের চেঞ্জ আমি ধরলাম। এরূপ দুটি তলের উপর দুটি বিন্দু পি এবং পি প্রাইম, যেমন দুইটা বিন্দু, এই দুইটা তলের উপর দুইটা বিন্দু, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে পি প্রাইম বিন্দু, দুইটা বিন্দু কল্পনা করলাম, বিবেচনা করি, যাদের মধ্যবর্তী দূরত্ব কি, ডেল এস। যেমন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, যেটার পরিমাণ হচ্ছে কত, ডেল এস। আচ্ছা, তাহলে পি বিন্দুতে পি প্রাইম বরাবর বি এর পরিবর্তনের হারটা কি হবে, আবারও বলি, পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে পি প্রাইমের পরিবর্তনের হার, এটা কতটুকু মানে হারে চেঞ্জ হচ্ছে বা রেট অফ চেঞ্জটা কতটুকু, এটা কীভাবে বের করব, অবশ্যই ক্যালকুলাস ইউজ করতে হবে। আর ক্যালকুলাস ইউজ করার জন্য আমরা কি করব, লিমিট ব্যবহার করে এটার হারটা বের করব। যেমন আমরা বলতে পারি লিমিট ডেল এস টেন্স টু 0, অর্থাৎ ডেল এসটা যদি এখানে তো অনেক বড়, দেখুন এখানে তো এতটুকু জায়গা, আমি যদি এটাকে আরও কমাতাম, খেয়াল করেন এই ডেল এস এর ভ্যালুটা আপাতত কতটুকু, এখান থেকে এতটুকু দূরত্বে আছে নাকি। এখন ডেল এস এর ভ্যালুটাকে যদি আমি আরও কমাতাম, এভাবে এদিকে নিয়ে আসতাম, খেয়াল করেন ডেল এস এর ভ্যালুটাকে যদি এই পাশ থেকে আমি যদি এখন এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে কিন্তু ওর ভ্যালুটা কমে আসছে। হ্যাঁ, আমি যদি এটাকে আরও কমাই দিই তাহলে এই পাশে চলে আসে। এখন এইটা যে কমতাছে এটা আমরা কীভাবে বুঝবো, আমি দেখাই। খেয়াল করেন যখন এই পি এবং পি প্রাইম বিন্দুতে ছিল ডেল এস এর পরিমাণটা, তখন এইখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে দেখা যাচ্ছে আমার লম্বটা হচ্ছে এই বরাবর, আমি ডাইরেক্ট এটা একটা সোজা দাগ দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে এতটুকু। যখন ডেল এস এর ভ্যালুটা পি এবং পি প্রাইমে থাকে, যখন ডেল এস এর ভ্যালুটাকে আমি কমাই, তখন কিন্তু এইটা হচ্ছে এই পয়েন্টে চলে আসে। ঠিক আছে, দেখুন এই যে এই পয়েন্ট থেকে, এখন আমি যখন এটাকে আরও কমাবো, তখন কিন্তু আমার এই যে লম্ব রেখাটা, যেটা লম্বটা, এইটা কিন্তু আমার কতটুকু কাছে আসতেছে, এটা হচ্ছে এই পি এবং কি বিন্দুতে যে একক ভেক্টর এন ক্যাপ, এইটার কাছাকাছি চলে আসতেছে। তার মানে ডেল এস এর ভ্যালুটা যত ছোট করব, ততই আমার এই পি প্রাইমের সাথে পি বিন্দুর যেই রেট অফ চেঞ্জটা, সেই চেঞ্জটা কতটুকু আমার সেটা কিন্তু বের হয়ে আসতেছে। অর্থাৎ রেট অফ চেঞ্জটাকে আমি সর্বোচ্চ করে ফেলতেছি। সর্বোচ্চ কখন হবে, যখন এই পি বিন্দুতে আমি ডেল এস এর ভ্যালুটা পি বিন্দুতে নিয়ে আসবো, তখন এটা একদম সর্বোচ্চ পয়েন্টে গিয়ে কি হবে, এই ডেল এন বা এন ক্যাপের সমান হয়ে যাবে। এই জন্য আমার লিমিটটা কি হবে, ডেল এসটা মানে ডেল এস টেন্ডস টু এটা শূন্যর দিকে যেতে চাইবে আর কি লিমিটটা। তাহলে আমি চেঞ্জটা আনতেছি কোন জায়গায়, চেঞ্জটা আনতেছি এই হচ্ছে আমার যে বিভবটা, সেই বিভবের মধ্যে নাকি, তাহলে বিভবটা, আমার বিভবের পরিবর্তন কি, যেমন আমরা বলতে পারি যে এই যে বিভবটা বি ছিল,
বি ছিল, এখন কি হয়ে গেছে বি প্লাস ডিবি নাকি? ওই ডিবিটা আর কি আমরা চাইলে এখন লিখতে পারি কি ডেল ভি আকার লিখতে পারি। তার মানে আমার হচ্ছে এসের ডেল এস এর সাপেক্ষে ডেল ভি এর চেঞ্জটাই হচ্ছে আমার এই লিমিটটা কি করবে নিয়ে আসবে নাকি? এখন এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখুন যেহেতু প্রায় সমান চিহ্ন এরকম একটা দেওয়া আছে, তিনটা ইকুয়াল চিহ্ন, তো এই জন্য আমরা এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ আকারেও বা ফর্মেও লিখতে পারি। এইটা লেখা যেই কথা আর এটা লেখা একই কথা। ওকে, এইটাও একটা ডেরিভেটিভ বোঝাচ্ছে যেখানে একটা লিমিটের ভ্যালু আছে, এইটারও একটা ডেরিভেটিভ বোঝাচ্ছে যেটা হচ্ছে পার্শিয়ালভাবে ডেরিভেটিভ করা হচ্ছে। ওকে, তো এখন দেখুন এই অংশটুকু আমরা বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের পুনরায় ধরা যাক বি বিভব তল, যেটা বি বিভব বিশিষ্ট এ তলের উপর পি বিন্দুতে, তাহলে এ তলের উপর পি বিন্দুতে, এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বি প্লাস ডিবি বিভব বিশিষ্ট বি তলকে, অর্থাৎ এই যে এই তলটাকে, এই যে বি তলটাকে এই তলের জন্য তো আমি পি বিন্দু নিলাম। এখন বি প্লাস ডিবি বিশিষ্ট যেই তল সেটা হচ্ছে বি, এই বি তলে কি করব, এই বি তলকে কিউ বিন্দুতে, কিউ বিন্দু বলতে এই পয়েন্টে, এই যে কিউ পয়েন্ট, এই কিউ বিন্দুতে কি করে সেট করে এবং পি কিউ বরাবর একক অভিলম্ব ভেক্টর কি, পি থেকে কিউ বরাবর একক অভিলম্ব ভেক্টর হচ্ছে এন ক্যাপ। তার মানে পি এবং কিউ বিউর মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা যদি ডেল এন হয়, দেখুন পি থেকে পি প্রাইমের জন্য যদি আমি ডেল এস এর ভ্যালুটাকে করতে পারি, তাহলে এইবার যদি পি থেকে কিউ পর্যন্ত ডেল এন হয়, তাহলে আমার এই যে লিমিটটা পেয়েছিলাম সেটা কি হবে, এটা তো ডেল এস এর জন্য ছিল, তাহলে এটা কি হবে লিমিট ডেল এন টেন্স টু জিরো, এইখানে জাস্ট এন হয়ে যাবে, এইখানে এন হয়ে যাবে নাকি? তাহলে দেখুন লিমিট এন টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল এন, এটা কি হবে ডেল ভি বাই ডেল এন। তার মানে এইটা এই প্রথমটা এটাকে বের করতে পারলে কিন্তু এইটা একদম হুবহু দেখে দেখে লেখা যায়, শুধু এস এর জায়গায় এন বসবে। এখন দেখেন এই এতটুকু বোঝার পরে আমরা বলতে পারি তার মানে পি এবং কি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডেল এন হলে কি হবে, লিমিটটা হবে এত সমান কত ডেল ভি বাই ডেল এন, এন হবে নাকি, অর্থাৎ এত হবে। তাহলে আমরা বলতে পারি পি বিন্দু হতে তলের অভিলম্ব এন একক এন ক্যাপ ভেক্টর বরাবর বি এর পরিবর্তনের হার, তাহলে এই পরিবর্তনের হার অন্য যে কোনো দিকে বি এর পরিবর্তনের হারের অপেক্ষা কি হবে বৃহত্ত হবে, কারণ এটাই তো সবচেয়ে মানে এই হারটাই তো সবচেয়ে বেশি হবে, এটা যেহেতু একক লম্ব বরাবর এটাই তো সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। আর অন্য যে কোনো দিকে মানে এই বি এর যে কোনো দিকে ধরেন এই দিক বরাবর গেলে বা এই দিক বরাবর গেলে হারটা কিন্তু অনেক কমে আসতেছে, আবার এদিকে আসলে এখানে যে অ্যাঙ্গেলটা থিটাটা সৃষ্টি করতেছে, এই থিটার কারণে কিন্তু রেট অফ চেঞ্জটা কতটুকু খাড়া, কতটুকু ঢালটা কত বেশি সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ মানে কত, এইটা একক লম্বা ভেক্টর বরাবর, লম্বা একক ভেক্টর বরাবর, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কোন পি প্রাইম পি এবং কিউ যেটা আছে, কোন পি প্রাইম, এই যে পি প্রাইম পি এবং কিউ, এই যে আমার ত্রিভুজটা গঠন করলো এখানে মানে অ্যাঙ্গেলটা, এই যে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা, এই যে এটা হচ্ছে কত থিটা নাকি, থিটার ভ্যালুটা। তার মানে আমার থিটার ভ্যালুটা যখন শূন্যর দিকে আসবে, এই থিটার ভ্যালুটা যখন এই দিকে আমি নিয়ে আসতে পারবো একক লম্ব একক ভেক্টর বরাবর, তখন থিটার ভ্যালুটা শূন্য। আর থিটা যখন শূন্য হয়ে যাবে তখন দেখা গেছে এটার মান সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে, খেয়াল করুন। তার মানে এটা হচ্ছে থিটা এবং বিবেচ্য হচ্ছে এ এবং বি তলের মধ্যবর্তী দূরত্ব খুবই কম বলে, এদের তলের মধ্যে দূরত্ব খুব কম হলে তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যে ফার্স্টে যেটা লিখছিলাম এইটাই আবার লিখলাম, ঠিক আছে। জাস্ট শুধু এই যে আমার পার্শিয়াল ডেরিভেটিভ যেটা সেটাকে আমি এই পাশে রাখছি আর লিমিটের অংশটাকে ওই পাশে রেখে দিছি। এইবার দেখেন আমরা এখানে লিমিটের যা আছে তাই লিখলাম, শুধু এই ডেল এসটাকে আমি এই পাশে লিখলাম আর ডেল ভিটাকে এইখানে লিখলাম, একটু সেপারেট করে দিচ্ছি, ঠিক আছে। কেন, কারণ উপরে একটা ডেল এন এবং নিচে একটা ডেল এন, এই দুটো আমি অ্যাড করার জন্য। এখন এই দুটো তো চাইলে আপনি ম্যাথমেটিক্যালি অ্যাড করতেই পারেন, কারণ এটা কাটাকাটি করে কিন্তু আগের লাইনেই চলে যাবে এই লাইনটা নাকি। তাহলে আমরা এতে যোগ করলে কোনো সমস্যা নেই বা গুণ করলে কোনো সমস্যা নেই এটা। এইবার খেয়াল করেন এইখানে একটা মজার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এনকে যখন ডেল এস দ্বারা ভাগ করা হবে তখন সেই ভ্যালুটা হচ্ছে কস থিটার সমান হয়। এই যে এখানে লেখা আছে যে যেহেতু ডেল এন ডিভাইডেড বাই ডেল এস সমান সমান কত কস থিটা,
কিভাবে হলো cos থিটা সেটা আমি দেখাই। ডেল এন কে ডেল এস দ্বারা ভাগ, ডেল এন কে এই এন কে কি দ্বারা ভাগ করা হবে, এন কে হচ্ছে এস দ্বারা ভাগ করা হবে, এইটা দ্বারা ভাগ করা হবে, এই তো। তাহলে আমার হচ্ছে এইখানে এস হচ্ছে কি অতিভুজ, আর এইটা হচ্ছে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন যেই জায়গায় সৃষ্টি হয়, বড় বাহুটা তো অতিভুজ, আর যে জায়গায় কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি আমার ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ সেটা কার সূত্র, cos থিটা সমান সমান ভূমি বাই কি অতিভুজ। তাহলে ভূমি বাই যদি অতিভুজ হয় তাহলে আমরা ভূমি বলতে কাকে বোঝাচ্ছি, ডেল এন কে বোঝাচ্ছি, আর অতিভুজ হচ্ছে ডেল এস, আর এই পাশে কি আছে cos থিটা, এই তো। তার মানে আমরা বলতে পারি ডেল এন বাই ডেল এস সমান সমান কি cos থিটা। এই যে cos থিটাটা আমরা এখানে এই জন্যই লিখেছি এবং এটার সাইড নোট আকারে দিয়ে দিয়েছি আপনাদের জন্য। ফলে এইবার এই লিমিটের মধ্যে এস এর কোনো ভ্যালুই নেই, এই যে ডেল এস এর কোনো ভ্যালু আছে যেহেতু নাই, ফলে আমার এই লিমিট আর এখানে কার্যকর না, ওকে আমরা চাইলে তুলে দিতে পারি। এখন এই অংশটুকুকে আমরা এইভাবে লিখে দিতে পারি। আর আমি আগেই বলছি যে এই পার্শিয়াল ডেরিভেটিভ লেখা আর এটা লেখা একই কথা। এখন যেহেতু লিমিটের ভ্যালু নাই, আমার তো ওইটাতে বসাতে পারছি না কোথাও, এই জন্য শুধু লিমিটটা তুলে দিলাম। ওকে, এখন এইখানে একটা টুইস্ট কাজ করবে, সেইটা হচ্ছে কি এই যে cos থিটা, এই cos থিটার মধ্যে থিটার ভ্যালুটা হচ্ছে শূন্য আসবে। কেন, আমি ফার্স্টেই কিন্তু এটা দেখিয়ে দিয়েছিলাম যে এই অ্যাঙ্গেলটা যত কম আসবে, অর্থাৎ আপাতত তো এখানে তো থিটা, যখন এটা এই দিক বরাবর আসবে তখন অ্যাঙ্গেলটা আরও কমে গেল, এই যে এতটুকু হয়ে গেল। যখন এটা আরও কম আসবে তখন কিন্তু অ্যাঙ্গেলটা এই দিকে চলে আসলো। এই অ্যাঙ্গেলটা এদিকে আস্তে আস্তে যখন এই লম্বা একক ভেক্টর বরাবর হয়ে যাবে তখন থিটার ভ্যালুটা শূন্য। আর থিটার ভ্যালু যখন শূন্য বসাবো এই ইকুয়েশনে, তখন কি আসবে দেখেন, ডেল ভি বাই ডেল এন কস থিটার জায়গায় কি আসবে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, আর 1 বলতে হচ্ছে একক ভেক্টর। এই 1 মানে যে ভেক্টরের মান 1 সেই তো একক ভেক্টর। আমার এখানে cos 0 ডিগ্রি মান 1 না, এই একক ভেক্টর 1 এর পরিবর্তে আমরা পরবর্তীতে দেখুন লিখতে পারি যে কিন্তু পি বিন্দুতে কি ডেল ভি বাই ডেল এন সমান সমান ডেল ভি বাই ডেল এন ইন্টু কত এন ক্যাপ, মানে একক ভেক্টর। ওকে, এটাকে চাইলে এখন এইভাবে লিখতে পারি, এন ক্যাপ লিখে দিতে পারি, এই যেটা। তাহলে রাশিটির অভিলম্ব এন ক্যাপের দিকে বি এর সর্বাধিক পরিবর্তনের হারের মান এবং দিক নির্দেশ করে। তার মানে আমার বি যে মানে বিভবটা সেটা সর্বাধিক মান কার দিকে নির্দেশ করে, একক ভেক্টর, অভিলম্ব একক ভেক্টর যেটা এন ক্যাপের দিকেই নির্দেশ করতেছে। তাইলে আমরা বলতে পারি যে এই ডেল ভি বাই ডেল এন এবং টু এন ক্যাপ ভেক্টরকেই বি এর গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা বলে। তার মানে যেই ফাংশনটা বিভবটা বিটা আমরা নিয়েছিলাম, সমবিভব তল নিয়েছিলাম মনে আছে, এই যে ভি, এই ভি এর গ্রেডিয়েন্ট বলবে। ঠিক আছে, তাহলে আবার একটু দেখি, বলতেছে যে এই যে ডেল ভি বাই ডেল এন ইন্টু কত এন ক্যাপ, এই ভেক্টরটাকেই ভি এর কি বলবে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা বলবে। এইটুকুই হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য। কিন্তু আমার এতটুকু হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এরপরে আমাকে 3টা জাস্ট বৈশিষ্ট্য এখানে লিখে দিলেই আমার এটা কিন্তু হয়ে যাবে। তাহলে 3টা বৈশিষ্ট্য কি, মানে এটা একটু ফাইনালভাবে লিখে যাক। অতএব ভি এর গ্রেডিয়েন্ট কি হচ্ছে ডেল ভি কি ডেল ভি বাই ডেল এন ইন্টু এন ক্যাপ, এটা লিখে দেওয়া গেল। উপরের আলোচনা হতে নতিমাত্রা বা গ্রেডিয়েন্টের নিম্নরূপে ভৌত তাৎপর্য কি হয় পরিলক্ষিত হয়, কারণ প্রশ্ন তো ভৌত তাৎপর্যটাই আসবে, এইটা আসলে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা দিতে হবে অবশ্যই। দিলাম। এখন দেখা যাচ্ছে যে 1 নাম্বার কি, কোনো স্কেলার ক্ষেত্রের নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট অবশ্যই ভেক্টর ক্ষেত্র হবে, গ্রেডিয়েন্টটা ভেক্টর ক্ষেত্রেই হবে। সুতরাং স্কেলার ক্ষেত্রের নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট নিয়ে কি করা যায়, ভেক্টর ক্ষেত্র উৎপন্ন করা যায়। তার মানে আমি যদি কোনো একটা স্কেলার ক্ষেত্রের মধ্যে কি করতে পারি, যে স্কেলার ক্ষেত্রটাকে যদি ভেক্টর ক্ষেত্রে ট্রান্সফার করতে চাই তখন আমাকে কি করতে হবে, গ্রেডিয়েন্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা, স্কেলার ক্ষেত্র স্থিত তলে কোনো বিন্দুতে ওই ক্ষেত্রের নতিমাত্রা একটা ভেক্টর যা সংশ্লিষ্ট বিন্দুতে তলের লম্ব দিকে ওই স্কেলার সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। সর্বোচ্চ বৃদ্ধির হার আমরা তো এটাই করলাম, থিটার ভ্যালুটাকে 0 ধরে আমরা দেখলাম তার সর্বোচ্চ বৃদ্ধিটা কতটুকু সেটাই বের করলাম। কিন্তু 3 নাম্বারটা, কোনো স্কেলার ক্ষেত্রে ফাই এর নতিমাত্রা কি হয়, ডেল ফাই। একটা ভেক্টর যদি এ কোনো একক ভেক্টর হয়,
মানে এ ক্যাপ যদি একক ভেক্টর হয় তবে ডেল ফাই ডট এ কে এর দিকে ফাইয়ের দিক ব্যবকলন বলে, এটার ফাইয়ের দিক ব্যবকলন বলে বা ডিরেকশনাল ডেরিভেটিভ বলে। এইগুলো তিনটা বৈশিষ্ট্য জাস্ট আপনি দিয়ে দিলে আপনার কি হয়ে গেল, টোটাল এই মানে গ্রেডিয়েন্ট কি এবং গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য কিন্তু আলোচনা হয়ে গেল। এটা যদি যত মার্কের জন্য পরীক্ষায় আসে আপনারা এতটুকু দিতে পারলে ফুল মার্ক পেয়ে যাবেন। তাহলে আশা করি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন এইটা আবারও পিছন দিকে আপনারা টেনে টেনে দেখে নেবেন এবং আশা করি পরীক্ষায় আসলে এটা লিখতে পারবেন। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।